হ্যালো বাগানপ্রেমী ইউটিউববাসী, আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বিলেতের বাগানবাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখ। আপনাদেরকে নিয়ে এসেছি এখানে। এই যে দেখুন, এটি হচ্ছে আমার একটা বক্স এবং প্রতি বছর আমি এখানে লাউয়ের গাছ রোপণ করে থাকি, তো এবছরও করব। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি লাউয়ের চারাগুলো রোপণ করার আগে আমি কি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে দেখতেছেন ফিশ ব্লাড অ্যান্ড বোন, এটি আমি আজকে মাটির মধ্যে দিয়ে রাখবো। এই যে এই জায়গাগুলোতে আমি দিয়ে রাখবো দুই পাশে। তারপরে মাটি দিয়ে আবার আমি এটা ঢেকে দেব। কয়েকদিন পরে আমি এখানে লাউয়ের চারা রোপণ করব, তবে সেটি নির্ভর করে আবহাওয়ার উপরে। আমি আশা করতেছি যে আরও সপ্তাহখানিক ভিতর, অর্থাৎ আগামী মাসের 1 তারিখ, মে মাসের 1 তারিখ হয়তো আমি এখানে লাউয়ের চারা রোপণ করতে পারবো। তবে সেটি অবশ্যই নির্ভর করবে আমার শহরে আবহাওয়ার উপরে। আর আপনারা যারা লাউয়ের চারা বাইরে রোপণ করতে চান, আপনারা অবশ্যই আপনাদের নিজ নিজ শহরের আবহাওয়া দেখেই রোপণ করবেন। আর একটা কথা মনে রাখবেন যে কোনো অবস্থায় যদি রাতের বেলা আবহাওয়া 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে আপনারা কখনো লাউয়ের চারা বাইরে রোপণ করবেন না, সেগুলো নষ্ট হয়ে যাবে। তো আমিও রোপণ করব যখন, তখন আগে দেখব যে আমার শহরের আবহাওয়াটা 10-এর নিচে নামে কিনা। যদি না নামে তাহলে রোপণ করব। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এখন লাউয়ের বীজ লাগানো যাবে কিনা। দেখুন এখানে আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে এই যে লাউয়ের বীজগুলো আমি 3 দিন আগে রোপণ করেছি। এই যে দেখুন কত সুন্দর জার্মিনেট হয়েছে মাত্র 3 দিনে। এই যে দেখুন। আর এটি হচ্ছে এই যে দেখুন ম্যাগনেট F1 হাইব্রিড, বিশাল আকারে লাউ হয়। তো এগুলো আমি রোপণ করেছি। দেখুন লাউয়ের কিন্তু হাজার হাজার ভ্যারাইটি রয়েছে। এখন আপনারা যারা প্রশ্ন করেন যে এখন বীজ রোপণ করতে পারবেন কিনা, আমি তো বলবো অবশ্যই। আপনারা যদি ভালো মানের বীজ সংগ্রহ করেন, তাহলে আপনারা আগামী মাসের 1 তারিখও যদি বীজ রোপণ করেন, তাহলে আপনারা লাউ হারভেস্ট করতে পারবেন। তবে সেটি হতে হবে হাইব্রিড এবং খাটো জাতের। তো আমি সবসময় তো আপনাদেরকে বলি যে আপনারা যারা অল্প দিনে সামার গার্ডেনিং করেন, আপনাদের অবশ্যই ভালো মানের বীজ সংগ্রহ করতে হবে এবং খাটো জাতের বীজ আপনাদের লাগাতে হবে। তাহলেই আপনারা অল্প দিনে আপনারা ফসল হারভেস্ট করতে পারবেন। তো এখন আমি এই জায়গাটাকে একটা কালো ব্যাগ দিয়ে রেখে দেবো, কেন যদি বৃষ্টি হয় তাহলে এই যে খাবারগুলো আমি দিয়েছি এখানে, যে সার দিয়েছি, এটি কিন্তু নিচে চলে যাবে। তার জন্য এটা রেখে দেবো। আর যখন আমি রোপণ করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো সময়ত ভিউয়াররা, এখন আপনাদেরকে আমার গ্রিন হাউসের ভিতরে নিয়ে এসেছি। আজকেও আপনাদের সাথে শেয়ার করব আমার গ্রিন হাউসে রাখা বিভিন্ন ধরনের চারাগুলোর সাথে। এখানে যে প্রথমে যে চারাগুলো দেখতেছেন, এই যে দেখুন, এই যে কতটুকু হেলথি চারা এটা আপনারা দেখতেছেন। এটি হচ্ছে পল্লবী। পল্লবী অনেক জনপ্রিয় একটা লাউ বাংলাদেশে। তো এটি গত বছরও আমি রোপণ করেছিলাম, এবছরও করলাম। পল্লবী চমৎকার একটা লাউ। আর এখানে যেগুলো দেখতেছেন এই সবগুলোই হচ্ছে আফ্রিকান নাগ আমরা যেটা বলি। বিশেষ করে
আমরা যারা শুটকি শিরা পছন্দ করি বা শুটকির তরকারি রান্না করি তাদের কাছে তো অনেক জনপ্রিয় হচ্ছে এই নাগাগুলো। তারপরে এখানে যে চারাগুলো দেখতেছেন, এই যে দেখুন, এগুলো হচ্ছে কচি লাউয়ের চারা। আর আমি একই সময় কিন্তু সবগুলো বীজ রোপণ করি না। কোনো সময় আমি যতদিন ধরে গার্ডেনিং করি সব সময় আমি এক একটা সময়ে এক একটা বীজ রোপণ করি। তারপরে এই যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নতুন চারা, একেবারেই নতুন। আর এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে জাম্বুলাউয়ের চারা। তো এগুলোর পরে আমি এগুলো রোপণ করেছিলাম। আর এই যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গুললাউ। আসলে আমরা তো শখের জন্য বাগান করি, তো আমি আসলে সবসময় কিন্তু গুললাউটা অনেক পছন্দ করি। যখন বাগানে গুললাউ ধরে তখন দেখতে আসলে অনেক ভালো লাগে। তার জন্য এই যে চারাগুলো এগুলো অনেক হেলদি চারা। আর এগুলো হচ্ছে কালো মরিচ, যেটা উপর দিকে ধরে এবং অনেক বেশি ঝাল। তারপরে এই যে হচ্ছে এগুলো হচ্ছে ক্ষীরা। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে গত বছর আমি বাংলাদেশের মতো মাটিতে ক্ষীরা রোপণ করেছিলাম, প্রচুর ক্ষীরা এসেছিল। তো সেখান থেকে বীজ আমি সংগ্রহ করেছিলাম, সেই বীজ থেকে আমি চারা করেছি। এগুলো হচ্ছে বড় জাতের ক্ষীরা। আর এই যে এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইপসা 1। আমি যত ধরনের সিমের ভ্যারাইটি রোপণ করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এটি ইপসা 1। অল্প দিনেই এই সিম গাছ থেকে সিম হারভেস্ট করা যায় এবং সেটি ঠান্ডা আসার আগেই কিন্তু প্রচুর সিম আপনি হারভেস্ট করতে পারবেন। তো এই সিমগুলো আমি রোপণ করেছি। আর এখানে যে দেখতেছেন এগুলো হচ্ছে সিসিংরা। তো সিসিংরাটা আপনাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি, আজকেও আপনাদেরকে একটু দেখাবো আমি। এগুলো কিন্তু 1G অলরেডি আমি করেছি। তো 1G করার পরে এই যে দেখুন অনেক হেলথি গাছ। আর তার কারণ হলো যে এটি 1G করার পরে কিন্তু এ থেকে আগাম ফসল পাওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে এবং সেরকমই আমি করি। তারপরে এই যে সিমের গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইপসা 1। তারপরে এই যে পেছনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশি লতা বেগুনের গাছ। তারপরে এখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নতুন আমি রোপণ করেছিলাম লাউয়ের বীজ, সেখান থেকে এই চারাগুলো হয়েছে। আমার এই গ্রিন হাউসের ভিতরে যতগুলো সবজির চারা রয়েছে তার সবগুলোই কিন্তু অনেক অনেক হেলদি। এখন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কথা বলবো সেটি হলো যে আমরা যারা শীতপ্রধান দেশে সামার গার্ডেনিং করি আমাদের গাছে যদি আগাম ফসল আসে, অর্থাৎ আমরা যদি হাইব্রিড কোনো ধরনের বীজ রোপণ করি তাহলে তো অবশ্যই আমরা আগাম ফসল পাবো।
তখন সেই ফসল আপনি কিভাবে টিকিয়ে রাখবেন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সময় কিন্তু আমরা মৌমাছি পাবো না বা অন্যান্য পোকা পাবো না। তো এটি কিভাবে পলিনেট হবে, এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আবার এটি কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন। তো এই যে দেখতেছেন যে লতা বেগুন, যে বেগুনগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমি, এই যে দেখুন, এগুলো কিন্তু আমি হান পলিনেট করেছি। তো হান পলিনেটটা কিভাবে করি সেটি তো আমি বলছি আপনারা সবাই জানেন, তারপর আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, ঠিক এই সময়ে আপনার বাগানে যদি কোনো ধরনের অবার্জিন, তারপরে এই যে শশা, কিকুম্বা, তারপরে মরিচ, সেটি কাঁচামরিচ হোক আবার নাগামরিচ, যাই হোক না কেন, যদি আসে তাহলে সেটাকে আপনার অবশ্যই হান পলিনেট করতে হবে। আপনি যদি হান পলিনেট না করেন তাহলে কিন্তু আপনি আপনার ফসলকে বাঁচাতে পারবেন না, এটি পচে যাবে। তো এই যে দেখুন, মাশাল্লাহ। আর যখন পুরোপুরি সামার আসবে তখন তো আর আমাদের হান পলিনেট করতে হবে না। তো এখন যেহেতু পুরোপুরি সামার আসেনি, তাই আমাদেরকে হান পলিনেটই করতে হবে। আর এই সময়ে এই গাছগুলোকে আপনি কি খাবার দেবেন সেটিও একটি বিষয়। আপনারা জানতে চান যে আপনাদের গাছে যখন ফসল আসবে তখন আপনারা দেখুন, আমি আসলে এই যে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, এই টমেটো ফুড যেটা, এটাই আমি মূলত গাছে দিয়ে থাকি। পাশাপাশি আমি এই যে অ্যাপসন সল্ট এটা দিয়ে থাকি। তো এটি আপনারা কিভাবে কয়টা গাছে ব্যবহার করবেন বা দিবেন এটি কিন্তু এখানে লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। আর এটি কিন্তু আপনার এই যে যেসব গাছে ফল এসেছে সেগুলোর জন্য অনেক উপকারী হচ্ছে টমেটো ফুডটা। তো এগুলো আপনারা দিতে পারেন। আর আপনারা এগুলো কিন্তু লোকাল গার্ডেন সেন্টারে পাবেন, আর যদি না পান তাহলে তো অনলাইন থেকে নিতে পারেন। আর এই যে অ্যাপসন সল্ট, এই অ্যাপসন সল্ট কিন্তু আপনারা অনলাইনে সবচেয়ে ভালো একটা প্রাইজে পাবেন, অনলাইন থেকে নিতে পারেন। এটি আপনারা পানির সাথে মিক্স করে পরিমাণ মতো গাছের গোড়ায় দিতে পারেন। পাশাপাশি আমি কিন্তু এই অ্যাপসন সল্টটা গাছে স্প্রেও করি। তারপর একটু যদি শেক করে নেন তাহলে এটা পানির সাথে মিশে যাবে। আপনারা যদি অ্যাপসন সল্ট পানির সাথে মিক্স করে যদি স্প্রে করেন তাহলে দেখবেন যে আপনার গাছের পাতাগুলো অনেক বেশি সবুজ থাকবে এবং হেলদি থাকবে।
আর এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির সিমের চারা। তো এই চারাগুলো আসলে এই যে দেখতেছেন এখানে সাদা হয়ে গেছে, এগুলো কিন্তু গরমে গ্রিন হাউসের ভিতরে এত গরম যে এগুলো পুড়ে গেছে, তারপরও অনেক ভালো, এগুলো লেগি হয়নি। চমৎকার এই সিমের চারাগুলো আরো কয়েকদিন পর রোপণ করব। তারপরে এখানে আছে এই যে হাইব্রিড চাল কুমড়া। অবশ্য চাল কুমড়া নিয়ে একটা ভিডিও আগামীতে আপনাদের জন্য শেয়ার করব। আমি সেখানে বলার চেষ্টা করব কিভাবে আপনারা অল্প দিনে এই শীত প্রধান দেশে চাল কুমড়া হারভেস্ট করতে পারবেন। আমার গত বছরের ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলেই দেখতে পারবেন যে আমি গ্রিন হাউসের ভিতরে চাল কুমড়া হারভেস্ট করেছি, আবার গ্রিন হাউসের বাইরেও কিন্তু আমি চাল কুমড়া হারভেস্ট করেছি। অতএব এই চাল কুমড়ার গাছগুলো এখানে আছে, আরো কিছু গাছ আছে, সেগুলো আপনাদেরকে আগামী ভিডিওতে আমি শেয়ার করব। তারপর এখানে আছে পুঁইশাকের গাছ। এই যে দেখুন, এই পুঁইশাকের গাছগুলো যদি একটু দেখেন, এই দেখুন কত হেলদি। এখানে আছে আরো কিছু লাউয়ের চারা। গার্ডেন রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ভিডিওতে আপনারা করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আজকে কিন্তু এই পর্যন্তই বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।